প্রায় 2 সপ্তাহ পরে তোমাদের সাথে আবার আমি মিলিত হলাম। আমার নিজস্ব একটা ইউটিউবে একটা চ্যানেল আছে, কারণ ফেসবুকে তো এটা হারিয়ে যায়। ইউটিউবে তোমরা যদি এটা আবার কখনো দেখতে চাও বা যারা দেখেনি তাদেরকে যদি তোমরা সাজেস্ট করতে চাও, তাহলে মনের A to Z চ্যানেলটা রয়েছে, সেইখানে গিয়ে তোমরা কিন্তু এগুলোকে আবার দেখতে পারো। আর একটা রিকোয়েস্ট রয়েছে যে কোনো টপিকের ওপরে তোমাদের যদি মনে হয় যে আলোচনা আমরা করতে পারি একসাথে, তাহলে সেটা আমাকে জানালে আমার একটুখানি সুবিধা হবে। আজকের যে টপিকটা আমি আলোচনা করছি সেটাও একটা সকলের তাগিদ অনুযায়ী আমি করছি, কারণ আমার কাছে একটা ইনফরমেশন এসেছে যে যখন আমরা একদম পেশেন্টকে বুঝিয়েও কিছু করে উঠতে পারি না, সেক্ষেত্রে তখন আমাদের তার যাতে সে নিজেকে না আঘাত করে কিংবা অন্য কাউকে যাতে আঘাত না করে, সেটার দিকে কিন্তু আমাদের খেয়াল করে তাকে একটুখানিকের জন্য শারীরিকভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। এবং রিসেন্টলি কিছু কিছু ঘটনা ঘটেছে, যেমন হচ্ছে যে হয়তো দাদু তার নাতনিকে মেরেছে, বয়স্ক নাতনিকে, তাতে সে খুব অপমানিত বোধ করেছে, অসম্মানিত বোধ করেছে, এবং তার একটা তো দুঃখ ছিলই, সেই দুঃখের ওপরে আবার বকুনিটা সে আর সহ্য করতে পারেনি। তখন দেখা যাচ্ছে যে সে কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। কিংবা দেখা যাচ্ছে যে নতুন পেশেন্ট এসছে, তাকে আমরা কিছুতেই ধরে রাখতে পারছি না, তাকে তো তখন ডিএসকেলেশনের জায়গায় সে থাকে না, কারণ ডিএসকেলেশন করতে গেলে একটা র্যাপোর্টের দরকার পড়ে। তো সেই র্যাপোর্ট না থাকলে তুমি এক্ষুনি কথা বলবে আর সে খুব ভালোভাবে বুঝে যাবে, এরকম পর্যায়ে থাকে না। সে যথেষ্টই উত্তেজিত থাকে, তার কারণ হচ্ছে তার বাড়ির লোকরা তাকে এখানে ধরে বেঁধে তাকে মিথ্যে কথা বলে এখানে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারে। যারা আমরা মনে করি যে তার কোনো ইনসাইট নেই, সেটা কিন্তু একদমই নয়। তারা কিন্তু এই বোধটা তাদের রয়েছে। ইনসাইট যেটা আমরা বলি, সেটা তার অসুস্থতা নিয়ে বলি যে সে কতটা অসুস্থ, সেটা সে বুঝতে পারছে না, কিন্তু আমাকে কেউ মারছে, অপমান করছে, অসম্মান করছে, এই ইনসাইটটা কিন্তু তাদের থাকে। তো সেখানে আমরা দেখেছি যে তখন কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের অনেক সময় এই শারীরিকভাবে কিছুক্ষণের জন্য অন্তত নিয়ন্ত্রণ করতে হয়। সেটা হয়তো তাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, যেটাকে আমরা বলি রাসায়নিক নিয়ন্ত্রণ বা কেমিক্যাল রেস্ট্রেন্ট করার জন্য, তারপরে হয়তো ছেড়ে দিলাম, কিংবা হয়তো কিছুক্ষণ তাকে রাসায়নিক নিয়ন্ত্রণ করেও আমরা কিছুই করতে পারছি না, তখন লাস্ট রিসর্ট হিসেবে এটা ব্যবহার করতে হয়। সব থেকে মজার কথা কি জানো তো, যে বা হয়তো কোনো পেশেন্ট অন্য পেশেন্টদের গায়ে ইউরিন করে দিচ্ছে বা থুতু ফেলছে বা কামড়ে আঁচড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা তখন অন্যান্য বাড়ির লোকদেরকে বা আমার হাসপাতাল হলে হাসপাতালের রুগীদেরকে আটকানোর জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে আমাদের বাধ্য হই। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো তো, একদিন একজন পেশেন্টকে, তাকে অবশ্য শারীরিকভাবে নিয়ন্ত্রণ করা হয়নি, তাকে শারীরিক নিয়ন্ত্রণ করার আগেই সে ডিএসকেলেশন করে তাকে শান্ত করা গেছিল, মানে একদম তার মনটাকে শান্ত করে দেওয়া গেছিল, তার উত্তেজনা কমিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওই উত্তেজনার সময় তখন ডক্টরকে জানানো হয়েছিল, যে ডক্টর এসে তাকে একটা ইঞ্জেকশন দিতে বলেছিল যাতে সে আরো শান্ত হয়ে যায়। তো সেটা যখন দেওয়া হয়েছিল সে সত্যি সত্যি শান্ত হয়ে গেছিল। পরের দিন আমি যখন গেছি তখন সে বলছে যে জানো তো এই দিদি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ঘুম থেকে ডেকে ইঞ্জেকশন দিচ্ছে, মানে আর তার দরকার ছিল না। তো সেই শান্ত করাটা যদি না হয়, তখন আমরা এই পদ্ধতির মাধ্যমে আমরা যেতে বাধ্য হই। তবে এই পদ্ধতির সব থেকে বড় কথা হচ্ছে যে এই আমাদের এই শারীরিক নিয়ন্ত্রণ বা আমাদের ওই ইঞ্জেকশন দিয়ে নিয়ন্ত্রণ, এটা দুটোই কিন্তু আমাদের 2017 মেন্টাল হেলথ অ্যাক্ট অনুযায়ী এই দুটো কিন্তু একদম রেস্ট্রিক্টেড। এটাকে বলা হয় লাস্ট রিসর্ট, মানে যখন আর কোনো উপায় নেই তখন। এবং এটাতে কিন্তু ডকুমেন্টেশন করতে হবে যে তুমি সাকসেসফুল হওনি ডিএসকেলেশন করে, তোমার ওকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারোনি, তখন তুমি বাধ্য হয়েছো। এবং এই ডকুমেন্টেশনটা কিন্তু ডক্টরের পারমিশনের দরকার রয়েছে, এবং তাকে এই ডকুমেন্টেশনটা সাধারণত আমাদের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টে যাবার কথা, তারা এটাকে স্ক্রুটিনি করবে যে সত্যি করে হয়েছে কি হয়নি। এখন আমরা যত আমাদের নতুন জিনিস আমরা শিখছি,
তত কিন্তু আমাদের এগুলোর সাথে সাথে আমাদের নিজেদের রিস্কও চলে আসছে। তুমি এমন একটা ভুলভাল কিছু পদক্ষেপ করে ফেললে যেটা হয়তো পেশেন্ট নিজে কমপ্লেন করলো বা তার শারীরিক ক্ষতি হয়ে গেল, তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। আর বাড়ির লোকের ক্ষেত্রে দেখেছো যে একদম ভাঙচুর করে, আমরা দেখেছি টিভি থেকে আরম্ভ করে বাড়ির যাবতীয় জিনিস ভেঙে ফেলে। তো সেইটাকে নিয়ন্ত্রণ করার আগে, তাহলে আমরা একটুখানি নিয়ন্ত্রণ করতে পারি। এটা করতে গেলে যেটা করতে হবে, আমার মেন্টাল হেলথ অ্যাক্ট যেটা, সেটা আমাকে জানতে হবে। কেন এটাকে রেস্ট্রিক্টে বলেছে? এটা একটা পুরনো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে পেশেন্টদেরকে বেঁধে ছেদে রেখে দেওয়া হতো। এটা পেশেন্টের পক্ষে খুব অপমানজনক, চারপাশে যারা দেখছে তাদের পক্ষেও খুব অসম্মানজনক এবং ভীতির কারণ। এবং এটা ওরা মনে রাখে যে আচ্ছা আমাকে এরকম করেছে, ফলে তারা কিন্তু এই ঘটনাতে আরো বেশি রেগে যেতে পারে, অ্যাজিটেটেড হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা ঘটনাটাতে আসি। যেন আমি বারবার বলছি, এটা আমাদের আমরা কোনোদিন বলি না, কাউকে আমরা শেখাই না, এবং এটাকে আমরা অ্যাভয়েড করি, একদম পুরোভাবে অ্যাভয়েড করি। তা সত্ত্বেও আমরা যখন বাধ্য হই, তখন মাথায় রাখতে হবে যেটা, যে ডিএসকেলেশন করার সময় বলো, যখন তাকে শান্ত করছি তখনও বলো, বা যখন আমরা তাকে শারীরিকভাবে ফিজিক্যাল রেস্ট্রেন্ট করতে চাইছি, তখন আমাদের 1.5 থেকে 3 ফিট একটা ডিস্টেন্স আমাকে তার সাথে রাখতে হবে, যাতে কোনোভাবেই সে আমাকে আঘাত করতে না পারে, আমি যাতে কোনোভাবে না শারীরিকভাবে আঘাত পাই। এবং একা যাওয়া কখনোই চলবে না, সঙ্গে তোমাকে একজনকে নিতে হবে। হ্যাঁ, সাইকিয়াট্রিক ওয়ার্ডগুলোতে সেজন্য একা একা ডিউটি করা, বা বাড়িতে একা কোনো পেশেন্টকে দেখা যখন সে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, তুমি পারবে না সামলাতে, তোমাকে দুজনকে রাখতেই হবে সেখানে কথা বলার জন্য। কথা বলে দেখা যাচ্ছে, বা দুজন গেলে দেখা যাচ্ছে তার রাগটা দুজনে মিলে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এবং সামনাসামনি যা চলবে না, যে তুমি একদম মুখোমুখি গেছো, তার সাথে চোখে চোখে কথা বলছো, হ্যাঁ, তোমার কথার মধ্যে যেন একটা জোরের ভয়েস রয়েছে, হুমকি রয়েছে, অভিশাপ দিচ্ছ, তর্ক করছো, হ্যাঁ, তো সেইটা কিন্তু তাকে অবহেলা করছো, এই জিনিসগুলো কিন্তু করা চলবে না কোনোভাবেই। তুমি যে তার উপরে এই ধরনের ভাবটা দেখানো চলবে না, তো সেইটা তোমাকে করতেই হবে। এবং এক্ষেত্রে অনেক সময় তোমার সাথে র্যাপোর্ট থাকলে সে অনেকটা শান্ত হয়ে যায়, আর যেখানে র্যাপোর্ট নেই সেখানে তো তারা শান্ত হবে না। তো এবারে যেটা চলে আসছে সেটা হচ্ছে, যদি তাকে কিছু করতে হয় তখন কিন্তু তাকে সাইড থেকে করতে হবে। এটাতে বুঝতে হবে যে তাদেরকে কিভাবে পাশ থেকে কি করে নিয়ন্ত্রণ করতে হয়। সামনাসামনি রাস্তায় যেরকম আমরা একজন লোককে দেখি, দুজন লোকের সাথে ঝগড়া হচ্ছে, তুমি গিয়ে তাদের মাঝখানে মধ্যস্থতা করলে, সেটা কিন্তু এটা নয়। আরেকজন পেশেন্টের সাথে ঝগড়া করছে, বাড়ির কারোর সাথে ঝগড়া করছে, তুমি গিয়ে মাঝে গিয়ে যে একটু শান্ত তার সাথে হয়ে তার হয়ে তুমি কথা বললে, সেটা কিন্তু হবে না। পেশেন্টের বিপক্ষে গিয়ে তুমি কথা বললে, তাহলে কিন্তু পেশেন্ট শান্ত হবে না, আরো রেগে যাবে, তোমাকেও একটা নাকে ঘুষি মেরে দিতে পারে। তুমি কিন্তু মধ্যস্থতা করতে যাওনি, তার একটা যে রাগ হয়েছে সেই রাগটাকে তুমি কিন্তু শান্ত করতে গেছো, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে তুমি কিন্তু জিততে যাওনি, এটা রাখতে হবে। তোমার নিজের ইমোশনকে তোমার কিন্তু কন্ট্রোল করতে হবে, যে তুমি রেগে গেলে কিন্তু চলবে না। তোমার একটাই উদ্দেশ্য হবে, যে ওকে রক্ষা করা, নিজেকে রক্ষা করা, আর চারপাশে যারা রয়েছে তাদেরকে রক্ষা করা। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, যে দুপাশ থেকে দুজনকে হাতটাকে এরকম করে ঘুরিয়ে তাকে ধরতে হবে, হ্যাঁ, আর পাটাকেও আটকে দিতে হবে, নিজের পা দিয়ে তার পাটাকে আটকে দিতে হবে। আর যখন এই কাজটা করব, তখন সামনে থেকে একজনকে কিন্তু কথা বলে যেতে হবে কনস্ট্যান্ট, যে তোমরা কি করছো, কি হয়েছে ব্যাপারটা, হ্যাঁ, তার সাথে কিন্তু কথা চালিয়ে যেতে হবে, যাতে সে একটু অন্যমনস্কও থাকে, তোমার পক্ষে ধরতে সুবিধেও হয়, কিন্তু সামনাসামনি কখনোই ধরবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ওইভাবে ওই অবস্থাতে তাকে তুমি কিন্তু উগুর করে ফেলা, চিৎ করে ফেলা, বা হাঁটু মেরে এরকম করে জোর করিয়ে বসিয়ে দেওয়া, যেটাকে আমরা বলি বাস্কেট, সেই বাস্কেট ভাবে তাকে রেস্টেন্ট করবে না। তাতে কিন্তু কি হতে পারে না, তার অ্যাসপেক্সিয়া ডেভেলপ করতে পারে, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং রেস্টুরেন্টের জন্য আমাদের অনেক রকম আছে, যেমন আমাদের আইওপিতে ছিল জ্যাকেট রেস্টুরেন্ট রয়েছে, আরো অন্যান্য ধরনের অনেক কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেটা দিয়ে কিন্তু তুমি রেস্টুরেন্ট
করতে পারো। তো সেই রেস্টুরেন্টগুলো একটু ব্যবস্থা রাখতেই হবে তোমাকে। এবং আমাদের এখন তুমি যদি গুগলে যাও দেখতে পাবে যে অনেক রেস্টুরেন্ট রয়েছে, আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যাচ্ছে। সেই রেস্টুরেন্টগুলোর কিন্তু একটুখানি ব্যবস্থা করতে হবে তোমাদের ডিরেক্টর, বা বাড়িতে হলে তো আমরা সেটা করতে পারবো না, তখন আমাদের কোনো একটা চাদর দিয়ে করতে হবে, কিন্তু শেকল দিয়ে নয়, দড়ি দিয়ে নয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো সেইটা তোমাকে করতে হবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব, এই যে তুমি তাকে শারীরিকভাবে নিয়ন্ত্রণ করেছো, এক তো বললাম যে ডাক্তারের একটা পারমিশন লাগতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা ও শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা খুলে দিতে হবে। এই সময়েও যদি তার কিছু শারীরিক নিড থাকে, যে তার ইউরিনেশন পেয়েছে, বা খিদে পেয়েছে, বা জল তেষ্টা পেয়েছে, চিৎকার করছে, তাহলে সেইগুলো কিন্তু তাকে অফার করতে হবে। এবং কনস্ট্যান্ট তার সাথে কথা বলে যেতে হবে যে একটু তোমার অসুবিধা হচ্ছে, কিন্তু দেখো তুমি তো খুব উত্তেজিত ছিলে, তোমাকে কিছুতেই আমরা সামলাতে পারছিলাম না, সেই জন্য আমরা করতে কিন্তু বাধ্য হয়েছি। এবং যখনই সে শান্ত অবস্থায় চলে আসবে, তখনই কিন্তু তাকে আমাদের তার সাথে কথা বলতে হবে যে কেন সে এতটা উত্তেজিত হলো। শুধু ওর সাথে কথা বললে হবে না, আমাদের নিজেদের ভেতরেও একটা আলোচনা করতে হবে। সেটা যদি বাড়ির লোক হয় বাড়ির লোকের সঙ্গে, আর বাড়িতে হলে বাড়ির লোকেদের মধ্যেও কথা বলতে হবে। এই ধারণাটা আমাদের ভুল যে পেশেন্ট সবকিছু ভুলভাল করছে আর আমরা সব ঠিক ঠিক করছি। এখানে কোথায় আমরা তার কোন ঘটনাটাতে অন্য কোনো পেশেন্টের জন্য, আমাদের কথাতে, বাড়ির লোকের কথাতে কিসের জন্য সে এত উত্তেজিত হয়ে গেল, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা তাকে সেটা কি দেখেছিলাম? আমরা কি খেয়াল করেছিলাম যে সে উত্তেজিত হয়েছে? তার উত্তেজনার লক্ষণগুলো কি আমরা বুঝতে পেরেছিলাম? ওয়ার্নিং সাইনগুলো কি আমরা দেখতে পেরেছিলাম যে সে দাঁত কিরমির করছে, উত্তেজিত হয়ে গেছে, সে চিৎকার করছে, গান গাইছে, যেগুলো আমরা বলেছিলাম, পায়চারি করছে, ছটফট করছে, বারবার আমাদের কাছে কিছু একটা বলার চেষ্টা করছে, সেগুলো হয়েছে? নাকি তার কথা কেউ শোনেনি, তাকে অপমান করেছে, তার জিনিসপত্র ঘাটাঘাটি করেছে? কোন জিনিসটা যে জন্য সে এত বেশি উত্তেজিত হয়ে গেল? তাকে কিছু টিজ করেছে কিনা, তাকে প্রেশার দিয়েছে কিনা, সেগুলো কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। পেশেন্ট এরকমই, পেশেন্ট রেগে যায়, পেশেন্টকে সামলানো যায় না, এটা কিন্তু ঠিক কথা নয়। তাহলে সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এবং ডিএসকেলেশনে আমরা ঠিক করতে পারছি তো? তুমি একা করেছো? যদি তোমার সাথে র্যাপো, দেখো আমাদের সবসময় মন ঠিক থাকে না, আমাদের প্রত্যেকটা পেশেন্টের সাথে একই রকম র্যাপোর্টও তৈরি হয় না। তাহলে সেক্ষেত্রে বাড়ির লোকের ক্ষেত্রেও তাই, যে বাড়ির লোকের সবার আমি দেখেছি যে একই বাড়িতে হয়তো ভাইদের হলে দাদা হয়তো সেটা পছন্দ করছে না, বা দাদার হলে ভাইরা ওকে পেশেন্ট বলে মনে করছে না, ভাবছে যে ইচ্ছে করে অভিনয় করছে নায়ক হিসেবে, ওকেই সবাই ইম্পর্টেন্স দিচ্ছে, এরকম ভাবছে। তাহলে সেইটা কিন্তু ভুল ভাবনা। তো সেক্ষেত্রে নিজেদের মধ্যে কিন্তু আলোচনা করতে হবে। সেই ভাই বা দাদাও তো তাকে উত্তেজিত করতে পারে, বাড়ির লোকও উত্তেজিত করতে পারে। যেমন আগেও আমি বলেছিলাম যে পাগল, তুই পাগল, হ্যাঁ তোর সাথে থাকা যায় না, এরকম কিছু কথাবার্তা, ওই তো তোকে ডাক্তার কাছে নিয়ে গিয়ে পাগলা গারদে রেখে দিলেই হবে, এই ধরনের কথাবার্তা, তাতে উত্তেজিত হবেই। বাড়ির লোকের ক্ষেত্রেও এটা হবে। তো সেই ধরনের জিনিসগুলো তোমাকে ভাবতে হবে যে কিছু কি হয়েছে, তাকে কি ভীষণভাবে কিছু আটকে দেওয়া হয়েছে, সে বাড়ি যেতে চাইছিল, তাকে হয়তো আটকে দেওয়া হয়েছে, তাকে বোঝানো হয়নি ভালো করে। তো সেই জিনিসটা আমাকে কিন্তু জানতে হবে যে কিসের জন্য তার এরকম ঘটনাটা ঘটেছে। এবারে যেটা বলছিলাম যে সেগুলো তাহলে আমরা জেনে নিতে হবে। এবার তার এরকম হলে, সে রাগ করলে, সেটা কিভাবে করলে কি হলে, আমরা বলেছিলাম যে তার কি কি ভালো লাগার জিনিস আছে সেটা জানতে হবে। এখানেও আমাদের পেশেন্টের সাথে কথা বলতে হবে যে ধরো তুমি কি এর থেকে ইঞ্জেকশন নেওয়াটা তোমার সুবিধা হতো, বা তুমি কিভাবে কি করলে তুমি শান্ত হতে, হ্যাঁ সেটা তোমাকে জেনে নিতে হবে। তাহলে সেইটা ওর কাছে জেনে নিলে পরবর্তী সময়ে আমাদের যদি সেটা সম্ভব হয়, সেটা তাহলে আমরা তখন সেটা আমরা করব তার জন্য, যাতে সে করে। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যেসব পেশেন্টরা উত্তেজিত হয় তারা বারবার উত্তেজিত হয়। অতএব এরা যখন উত্তেজিত রয়েছে, তখন ঠিক তার পরেই যদি ওদের সাথে কথা বলা যায়, সে বাড়িতেই হোক বা হাসপাতালেই হোক, তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে কি হয়েছিল। তখন কিন্তু সে পুরো ব্যাপারটা বলে যে আমাকে এরকম করেছে, বা এই ঘটনাটা ঘটেছে, আমাকে আটকে দিয়েছিল, ঘরে তালা বন্ধ করে দিয়েছিল, সেই জন্য আমি লকার ফেলে দিয়েছি, কি হয়েছিল সেটা কিন্তু সে বলে। কেন তুমি ওকে মারলে, একদম ঘটনাগুলো বলে। তাহলে সেক্ষেত্রে কি করলে বা কি ঘটনাটা ঘটালে সে করতো না, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এটাকে আমরা বলি ডিপ ব্রিফিং,
মানে পুরো জিনিসটাকে আমরা টোটাল জিনিসটাকে আবার একবার ব্রিফ করে নিচ্ছি, যে জেনে নিচ্ছি যে কোথায় কোথায় আমার ত্রুটি রয়েছে, কোথায় কোথায় পেশেন্টের ত্রুটি রয়েছে, কি করলে পেশেন্ট এটাতে শান্ত হয়ে যেত, আমার দিকে কিছু করণীয় থাকলে সেটা পরবর্তী সময় যখন আমরা করব তাতে যাতে কোনো রকম ভুল না হয় সেটা আমাদের দেখে নেব। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুলে দিতে হবে এবং আমাদের সবসময় বলতে হবে যে আমরা সত্যি সত্যি খুব দুঃখিত, তোমাকে এরকম আটকে রেখেছি বলে, তোমাকে দাঁড়াও আমি ছেড়ে দিচ্ছি, তোমার মাথাটাকে একটু শান্ত হয়েছে, তুমি কি কিছু খাবে, ঠিক একইভাবে যে তুমি একটু উঠে বসো, দেখো কিছু খেতে পারো কিনা। এবং আমরা দেখেছি হাতে পায়ে বাঁধা অবস্থা রয়েছে, তাকে খেতে বলা হচ্ছে, সে কিন্তু বলছে হ্যাঁ খাবো। এবং যার উপরে উত্তেজিত হয়েছে হয়তো বাবার জন্য সে হয়তো রেগে মেগে গেছে, তার বাবাকেই মারধর করছে, সেই হিসেবে আমরা তাকে বাবাকে প্রোটেকশন দেওয়ার জন্য করেছি, দেখা যাচ্ছে সে বাবার কাছেই আবার খাচ্ছে, আমাদের কাছেও খাচ্ছে না, এরকম ঘটনাও ঘটছে। তোমরা বুঝতে পারবে যে তোমরাও যাতে আঘাত না পাও, তোমাদের যাতে ইনজুরি না হয় সেই জিনিসটা দেখতে হবে। এবং একটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে যে এই যে থুতু চেটাচ্ছে, আমি বললাম না একটু আগে যে খুব কাছে যারা রয়েছে, যে পেশেন্ট রয়েছে তাকে কিন্তু কিছু করছে না, বা অনেক দিন ধরে একসাথে বসবাস করছে তাকে কিন্তু কিছু করছে না। কেন করছে না বলতো? যে ওকে কিন্তু ওর বন্ধু ভাবছে, ওর সাথে এমন একটা সম্পর্ক রয়েছে যে ওকে অপমান করা সে কিন্তু করছে না। সেই বন্ধু ওকে খেতে দেয়াই হোক, ওকে যত্ন করাই হোক, কিছু একটা করছে বলে তাকে কিন্তু করছে না, বাকিদেরকে করছে। তাহলে এখানেও কিন্তু তার একটা ইনসাইড কাজ করছে, একটা কিছু করার তাগিদা রয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু কোথাও একটা ইনসাইড রয়েছে যে একে করবো না বা একে করা উচিত না। তো সেটা কিন্তু আইন দিয়ে চললে হবে না, আবার বলছি এখানে ইমোশনাল ভাবে ওর সাথে ফাইট করলে হবে না, সেক্ষেত্রেও কিন্তু আমাকে তাকে ডিএসকেলেটই করতে হবে। আর উপায়ন্তর না থাকলে, একদম উপায়ন্তর না থাকলে, মেন্টাল হেলথ অ্যাক্ট 2017 জেনে, বাড়ির লোকের ক্ষেত্রেও বলছি, অন্য জায়গার ক্ষেত্রেও বলছি, সেক্ষেত্রে তখন তাকে কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করতে হবে এবং দেখতে হবে তার কোনো রকম কোনো শ্বাসকষ্ট বা খিদে তৃষ্ণা কোনো কিছু যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু তাকে খেয়াল করতে হবে, বারবার এসে, যতক্ষণ না সে শান্ত হচ্ছে। আজ এই পর্যন্তই থাক। আবার রিকোয়েস্ট করছি, যদি কোনো বিষয় নিয়ে তোমাদের মনে হয় যে একটু আলোচনা করলে ভালো হয়, প্লিজ আমাকে জানিও।